রাতুল সাহেব, আগামীকালকে আমার হ্যারির জন্মদিন। এবছর তো আপনার ভাবি আসলে লন্ডন ট্রিপে গেছে ওর বাবার সাথে, তো চাচ্ছিলাম যে হ্যারির জন্মদিনের পার্টিটা অফিসের লোকজনকে নিয়ে করব। আপনি আপনার টিম নিয়ে কালকে সন্ধ্যার সময় আমার বাসায় চলে আসবেন। স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমি সঠিক সময় চলে আসব। স্যার, এই যে আপনাদের চা নিয়ে আসছি। রফিক, কালকে আমার হ্যারির জন্মদিন, আর এবছরের জন্মদিনের পার্টিটা আমি আমার অফিসের লোকজন নিয়ে করতে যাচ্ছি। তো কালকে সন্ধ্যার সময় তুই চলে আসিস। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, নিন চা নিন। এত রাইতে কাম করতেছো? কি করবো কও, খাওয়া দাওয়া তো শেষ, তাই সবকিছু ধুইয়া রাইখা দিলাম। এই শুনো, কালকে আমার স্যারের বাসায় একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, তাই আমাকে যাইতে কইছেন। কি করা যায় কত? আমগো যাইতে কইছে, কিন্তু যাইতে গেলেও তো টিয়া পয়সারও দরকার। টিয়া পয়সা ছাড়াও তো আর কিছু না নিয়ে যাওয়া যাইব না। এটা লেগে তো তোমাদের জিজ্ঞাইতেছি যে কি নেওয়া যায়। তাহলে এক কাজ করো, ভালো দেই, হ্যাঁ একটা ডিনার সেট নিয়ে নাও। এই মাসে তো টাকা পয়সার অবস্থা দাম হয়, বাজার সদাই করে তো কোনো টাকাই নেই, আর ডিনার তো মেলা দাম। অন্য কিছু নিলে হয় না? বড়লোক মানুষের বড়লোক বাড়ির কারবার বুঝো নাই, বড় বড় অনুষ্ঠান, যদি কম দামি কিছু নিয়ে যাই মানুষে কি ভাববে কও? কষ্ট হলো একটু ডিনার সেটটাই নিয়ে নেই। না, এটাও ঠিক কইছো কথা, তাই করবো না। কালকে আমি সকালবেলা যাই সুন্দর দেখে ডিনার সেট কিনে আনবো না। আচ্ছা শোনো না, দেখো না পুরান শাড়ি পইরা রইছি, কালকে অনুষ্ঠানে কি পইরা যাবো কও? আমার একটা নতুন শাড়ি কিনে দিবা? টাকা পয়সার যে একটা অবস্থা, তোমার সামনে মাসে শাড়ি কিনে দিই সুন্দর দেখে। হইছে, তুমি সব সময় এরকম করো, লাগবো না। আর শোনো, ডিনার সেট কিন্তু ভালো দেখে কিনবা, আর অনেক দাম দেখে কিনবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাই যাও। আর তুমি কালকে একটু সুন্দর করে সাহায্য করে থাকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আসো, ঘরে আসো। আচ্ছা যাও, আমি আইতাছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। স্যার, সবাই তো চলে এসেছে, আপনার হ্যারিকে নিয়ে আসুন, কেকটা কাটি। হ্যাঁ, আমি নিয়ে আসছি। হ্যারি, এইটা আবার কেমন নাম গো? আস্তে, বড় মানুষের বড় বড় কথা, বড় বড় না। স্যারের মনে পোলা হইতে পারবে, দেখি কারে নিয়ে। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. স্যার, উপর নিয়েছিলাম এটা কি এনেছি ডিনার সেট। দেখেছেন স্যার, রফিক আপনার হ্যারির জন্য ডিনার সেট নিয়ে এসেছে। হ্যারি কি এখন ডিনার সেটে ডিনার করবে নাকি? এনেছিস ভালো একটা জিনিস আনতি, যা হ্যারির কাজে লাগে, আর এগুলো কি আমাদের সভ্যতার সাথে যায় নাকি? কি একটা সস্তা জিনিস নিয়ে এসেছে। চলো আমরা এইখান থেকে যাইগা। কারণ স্যার, বেয়াদবি নেবেন না, ছোট মুখে একটা বড় কথা কইতেছি। এই জিনিসটা হয়তো বা আপনার কাছে অনেক সস্তা মনে হইতে পারে, কিন্তু স্যার আমি আমার সারা মাসের বেতনটা একত্র করে আমি এই জিনিসটা নিয়ে আইছি। আমার বউ স্যার নতুন একটা শাড়ি কিনে দেওয়ার কথা কইছিল, আমি দিতে পারিনি কারণ আমার কাছে টাকা ছিল না স্যার। আমি সব টাকা জমায় আপনার বিড়ালের জন্য স্যার উপহারটা নিয়ে আইছিলাম।
আর আপনারা এইভাবে অপমান করতেছেন আমারে। স্যার, আমরা দুই বেলা ঠিকভাবে খাইতে পারি না, আর আপনারা এই বিড়ালের জন্মদিন পালন করেন। স্যার, যাওয়ার সময় একটা কথা বলে যেতেছি, এই জিনিস যদি আপনার কাজে না লাগে দয়া করে জিনিসটা ফালাইবেন না স্যার। আমাদের মতন অনেক গরিব লোক আছে, আমার মতন গরিব করে দিয়ে দেন, তাকে হয়তো কাজে লাগবে। ক্ষমা করবেন স্যার। চলো। প্লিজ তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। না না, তোমার কোনো ভুল হয়নি, ভুল হয়েছে আমার, ভুল হয়েছে আমার মতো সমস্ত প্রবাসীর। কি রে বাবা, এ কি হাল হয়েছে তোর? বিদেশ থেকে আসলি তাও খালি হাতে? বাবা, বিদেশের অবস্থা তো জানোই, আর কয়েকদিন আগে আমি একটা পুলিশি ঝামেলায় পড়েছিলাম। কি বলিস? তুই কি জেল খেটেছিলি? হ্যাঁ বাবা, আমি জেল খেটেছি, আর ওরা আমাকে অনেক টর্চারও করেছে। আমার টাকা পয়সা সব কিছু ওরা রেখে দিয়েছে। তোমাদের জন্য আমি কিছুই করতে পারিনি, তোমরা কিছু মনে করো না। টাকা দিয়ে আমরা কি করব? তুই যে ভালোভাবে ফিরে আসছিস এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু বাবা, তারপরও আমি এতদিন বিদেশে থাকলাম, আমার বাবা, বোন, আমার স্ত্রী, কারো জন্যই আমি কিছুই আনতে পারলাম না। এটা ভেবে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে বাবা। আরে ভাইয়া, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না তো। আমি কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়ে এসেছি, কয়েকদিনের মধ্যে চাকরি হয়ে যাবে। আর তাছাড়া আমি তো এখন টিউশনি করাচ্ছি, প্রয়োজন পড়লে আমি আরো 2টা টিউশনি বাড়িয়ে করব। বাবারে, আমারও চাকরি নেই, তুইও বিদেশ থেকে খালি হাতে আসলি। এই শহরে এত টাকা খরচ করে আমরা কি চলতে পারবো? চল না, আমার সবাই গ্রামের বাড়ি চলে যাই। হ্যাঁ বাবা, খুবই যুক্তিসঙ্গত কথা। আমি গ্রামে যেতে পারবো না। মানে কি বলছো তুমি? আমি একদম ঠিক বলছি, আমি গ্রামে যেতে পারবো না। আর আমি তোমাদের সাথে আর এখন থেকে থাকবো না। আমার পার্লারের খরচ, আমার পার্টি খরচ, এত কিছু আমি কিভাবে মেনটেন করব? আমাদের এই দুঃসময়ে তুমি আমাদের সাথে যাবে না? না, আমি গ্রামের বাড়ি যেতে পারবো না। আর আমি মনে হয় তোমার সাথে আর সংসারটাও করতে পারবো না। তুমি আমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিও। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, আর তুমি তোমার বাবার বাড়ি চলে যাবে, রাইট? হ্যাঁ। ইয়েস, এক্স্যাক্টলি। তোমার মুখ থেকে এই কথাগুলো শোনার জন্যই না এত কষ্ট করে এতক্ষণ ধরে আমাকে এই নাটকগুলো করতে হচ্ছে। মানে বলছি, দাঁড়াও। ইব্রাহিম, আমার ব্যাগগুলো নিয়ে ভেতরে রাখ। এইবার বলি বাবা, আমি বিদেশে জেল খাটিনি, আর আমার টাকা পয়সারও কোনো ক্ষতি হয়নি। আমি শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্য একটা ছোট্ট নাটক করেছি মাত্র, আর সেই পরীক্ষায় তোমরা সবাই পাশ করেছ, শুধু আমার স্ত্রী নীলাবাদে। আমি এই 2 মাস ধরে তোমাদেরকে কোনো টাকা পয়সা দিইনি। কেন জানো? কেন রে বাবা? কারণ এই 2 মাস বিদেশের নামি দামি শপিং মলগুলো ঘুরে ঘুরে আমি তোমাদের জন্য একটা একটা করে জিনিস কিনেছি। আর সেই নীলা, তুমি আমাকে কষ্ট দিলে। এখন বুঝতে পারছি, শুধুমাত্র আমার পরিবারের লোকজনই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর তুমি তো ভালোবেসেছো শুধু আমার টাকাকে। প্লিজ তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। না না, তোমার কোনো ভুল হয়নি, ভুল হয়েছে আমার, ভুল হয়েছে আমার মতো সমস্ত প্রবাসীর, যারা বিশ্বাস করে ভালোবেসে নিজের আপনজনকে দেশে রেখে যায়। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও, বেরিয়ে যাও।
পাস না? আপা, আমি তো অন্ধ, আমি চোখে দেখি না। ও সরি সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি আপনি চোখে দেখতে পান না। আপনি একটু দাঁড়ান, আমি আপনার ব্যাগটা উঠিয়ে দিচ্ছি। এত টাকা? হ্যাঁ ভাইয়া, আপনার ব্যাগটা নিন। আপা, আপনার অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনিও সাবধানে যাবেন। আচ্ছা আপা। কি ব্যাপার ভাই, আপনি কান্না করতেছেন কেন? ভাই, আমি এই ব্যাগে করে করে টাকা নিয়ে আসতেছিলাম, আসার সময় একটা আপার লাগে আমার ধাক্কা লাগে, এখন দেখি ব্যাগে ওই টাকাগুলো নাই। ভাই, ওই টাকাগুলো আমার অনেক কষ্টের টাকা ছিল ভাই। ভাই আপনি কান্না করেন না, দেখেন তো এই টাকাগুলোই কিনা। ভাই, এগুলা কি আমার টাকা? আরে হ্যাঁ ভাই, আপনারই টাকা এগুলো। কিন্তু ভাই, এই টাকা আপনারা কেমনে পাইলেন? ভাইয়া, যেই মেয়েটা আপনার কাছ থেকে টাকাটা চুরি করেছিল, আমরা দুইজন সেই মেয়েটার কাছ থেকে টাকাটা চুরি করে আপনাকে দিলাম। এক্সকিউজ মি আপু, আমি তো ঢাকায় নতুন আসছি, কাইন্ডলি একটু অ্যাড্রেসটা বলবেন? হ্যাঁ শিওর। ও এটা সামনে গিয়ে বাঁদিকে, তারপর 2 রাস্তা পরে? হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ আপু। হ্যাঁ আপু, আপনার কার্ডটা মনে হয় পড়ে রয়েছে। ও থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। এই যে ভাইয়া, শুনুন শুনুন একটু, আমার টাকাটা দিন। টাকা মানে কিসের টাকা? এই যে একটু আগে নিয়ে গেলেন সেই টাকাটা দিন। দেখুন আপু, মুখ সামলে কথা বলুন, আমি কোনো চোর না যে আপনার টাকা নিব। আর একটু আগে তো আমি আপনাকে সাহায্য করলাম। আজকালকার যুগে মানুষকে সাহায্য করাটাও ভুল। তোর কি আমাকে পাগল মনে হয়? ভালো ভালো আমার টাকাটা দিয়ে দে, তা না হলে কিন্তু আমি তোকে সার্চ করব। আরে আপু, আমি তো বলতেছি আমি আপনার টাকা নেই, আপনি কেন আমাকে সার্চ করবেন? একদম চুপ। পেলেন কিছু? কাল তুমি কোথাকার? টাকাটা গেল কোথায়? ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এই আপনাকে মতন মানুষ আছে দেখেই আমরা এখনো বাইসে আছি ভাই। না না ভাই, ধন্যবাদ দিতে হবে না, এইটা তো আমার দায়িত্ব, আর আমি তো আমার দায়িত্বটাই পালন করলাম। চলেন আপনাকে বাসায় আগায় দিয়ে আসি। চলেন ভাই। আসলে ভাই মানুষ এমনই, বুঝছেন, দুর্বলতার সুযোগ নেয়। কি রে, তুই এটাতে হাত দিলি কেন? তুই জানিস এটার দাম কত? দেখেছিস জীবনে কখনো এটা? ম্যাডাম, এটা তো সারের রাইখে গেছে, আমি পরিষ্কার করতেছিলাম, আর আমার একটু শখ হয়েছিল বাজানোর, তাই বাজাই দিয়েছিলাম। তোর 14 গোষ্ঠী দেখেছে কখনো এরকম জিনিস? জানিস এটার দাম কত? ভেঙে ফেলে তো দিতে পারবি না সারা মাসে এটার দাম। স্যার, এটা রাইখা গেছে। কি রে, তুই এটাতে হাত দিলি কেন? তুই জানিস এটার দাম কত? দেখেছিস জীবনে কখনো এটা? ম্যাডাম, এটা তো সারের রাইখে গেছে, আমি পরিষ্কার করতেছিলাম, আর আমার একটু শখ হয়েছিল বাজানোর,
তাই বাড়াইতেছিলাম। তোর 14 গোষ্ঠী দেখেছে কখনো এরকম জিনিস? জানিস এটার দাম কত? ভেঙে ফেলে তো দিতে পারবি না সারা মাসে এটার দাম। কি ব্যাপার, এদিকে এত চিল্লাচিল্লি কেন? আর আমার গিটারটা তোর হাতে কেন? গিটারটা যদি ভেঙে যায়, গিটারটা কি তুই দিতে পারবি? তুই জানিস এটার দাম কত? আর কবিতা, তোমার সামনে ও গিটারটা নিয়ে এরকম নাড়াচাড়া করছে, তুমি কিছু বলছো না? আর বলো না, এসে দেখছি ও গিটার বাজাচ্ছে। দেখেছে জীবনে কখনো এরকম দামি জিনিস? যদি ভেঙে যেত? স্যার, ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে অনেক বড় শিল্পী হমু, তাই এটা দেখে একটু বাজাইতেছিলাম স্যার। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন স্যার। তুই আর শিল্পী এরকম জিনিস দেখেছিস কখনো এর আগে? সে নাকি আবার হবে শিল্পী, কি স্বপ্ন তার! কবিতা, ওকে বলতে দাও না। রবি, তুই গিটার বাজাতে পারিস? পারি স্যার, মোটামুটি বাজাইতে পারি। আচ্ছা, ও যেহেতু এত করে বলছে, আমরা একটু শুনি কি বাজায়। শোনো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার এত খারাপ দিন আসেনি যে ওর বাজনা শুনতে হবে আমায়। আরে, একটা মানুষের পোশাক আশাক দেখে, তার কাজকর্ম দেখে তাকে বিবেচনা করা উচিত না? আর মানুষের প্রতিভা তো তার ভিতরে থাকে। তুমি একটু বসো, আমাদের শুনতে তো কোনো সমস্যা নেই, তাই না? রবি, তুই বাজা। তোমার শুনতে হলে তুমি শোনো, আমি শুনতে পারবো না। তুমি শোনো। দাঁড়াও, তুমি একটু বসো, আমরা একটু শুনি। শুনতে তো সমস্যা নেই। আর ও যেহেতু এত করে বলছে ও বাজাতে পারে, আমার মনে হয় শোনা উচিত। আরে, তুই নিচে বসতেছিস কেন? উপরে বস, সমস্যা নেই, এখানেই বাজা। বসেন স্যার। আর কবিতা, তুমি একটু বসো। বাহ, অসাধারণ! তুমি দেখেছো কি সুন্দর বাজায়? সত্যি আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, খুব ভালো লাগলো। আর রবি, তুই এত সুন্দর গিটার বাজাতে পারিস, তুই আমাকে আগে কেন বলিসনি? আসলে স্যার, আমার অনেক ইচ্ছা ছিল যে অনেক বড় শিল্পী হব। আমার বাবা মারও এই ইচ্ছাটা ছিল, কিন্তু হঠাৎ করে বাবা মারা যাওয়ার কারণে পরিবারের এমন একটা অবস্থা হয়ে গেল, নিজের স্বপ্নটারে মাটি চাপা দেওয়া লাগলো। আমি প্রতিজ্ঞা করছিলাম ঢাকা শহর যাব শিল্পী হইতে, কিন্তু দেখেন ভাগ্যের কি লীলা খেলা, আমার আসতে হলো কাজের ছেলে হইয়া। কিন্তু স্যার, আপনার বাসায় যখন প্রথম আসলাম, যখন জানতে পারলাম আপনি একজন মিউজিশিয়ান, তখন নিজের সেই পুরনো স্বপ্নটা আবার জাগতে শুরু করলো। মনে হলো বাবা মার সেই স্বপ্নটা আবারও পূরণ হবে। এই জন্য স্যার, আবেগের বসে এটা যখন দেখলাম তখন ধরে ফেলছি। আমি চাইছিলাম অনেকবার আপনারা আমার প্রতিভাটা দেখাবো, সেই সাহসটা আমার হয় নাই। আজকে দেখাইতে পারলাম, তাও আবার ভুলে। ম্যাডাম, ভুলের জন্য আমার মাফ করে দিন স্যার, আপনি আমার মাফ করে দিন। আরে না বোকা, আর তুই ক্ষমা চাইছিস কেন? এখন থেকে স্বপ্ন তোর, আর দায়িত্ব আমার। আর ঘরের কাজের পাশাপাশি তুই এখন থেকে আমার স্টুডিওতে সময় দিবি। কি, পারবি তো? জি স্যার, পারবো না কেন? এটা তো আমার স্বপ্ন স্যার। আর রবি শোন, এখন থেকে বাসার সব কাজ তোকে করতে হবে না, শুধু কিছু কিছু কাজ আমার সাহায্য করে দিলেই হবে। আর বাকি যে সময় পাবি তুই তোর স্যারের সাথে কাজ করবি তার অফিসে, বুঝলি? ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার। এখন মনে হচ্ছে আমার বাবা মার স্বপ্নটা সত্যি পূরণ হবে। ধন্যবাদ স্যার। আরে বোকা, তুই কোনো টেনশন করিস না। এখন থেকে তোর বাবা মার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। আর হ্যাঁ রবি, এই গিটারটা আজকে থেকে তোর। এটা দিয়ে তুই বাজাবি, গাইবি, আমি সব সময় তোর পাশে আছি। কিরে, এটা তো খুশির গহনা। খুশির গহনা চাচা আপনার ভাই কিভাবে? বিশ্বাস করো স্যার, এই গয়নার ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। বড় সাহেব,
আমি গ্রামের বাড়ি যেতেছি। আগামীকাল আমার ছোট মেয়ের বিয়া, দোয়া করবেন। ওহো হ্যাঁ, তুমি তো বলেছিলে যে তোমার ছোট মেয়ের বিয়ে। আচ্ছা যাও, তুমি সাবধানে যাও। দোয়া করবেন স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, এটা তো খুশির গহনা। খুশির গহনা চাচা আপনার ব্যাগে কিভাবে? বিশ্বাস করো স্যার, এই গয়নার ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। কি যাই না মানে? মেয়ের বিয়ের জন্য গহনা চুরি করে নিয়ে যাচ্ছিস, আমাদেরকে আমাদের পরে আমাদেরই ছুরি মারতেছিস। ইমন তুই চুপ কর। চাচা আপনি কোনো ভয় পেন না, আপনি তো অনেক দিন ধরে আমাদের বাসায় কাজ করতেছেন, তো গহনাটা আপনি কেন নিলেন বলেন তো? স্যার আমি আপনাকে কেমনে বুঝাবো স্যার, এই গয়না আমি চুরি করি নাই। এই ব্যাগটা খুশি ম্যাডাম আমার মাইয়ার বিয়ার উপলক্ষে উপহার দিছে। এটার ভিতরে নাকি জামা কাপড় আছে, ম্যাডাম আমাকে দিছে। আমি এই ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা দিছি। আমি এই ছাড়া কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। ভাইয়া তুমি ওর কথা কিচ্ছু বিশ্বাস করবে না, পুলিশ হাতে দিয়ে দাও, সব সত্যি কথা বের হয়ে যাবে ওর। বিশ্বাস করে স্যার, আমি গলা ব্যাপারে কিচ্ছু জানি না। বলো স্যার আমার আপনি পুলিশে দিয়ে না, আমি গলা চুরি করি নাই, আমি চুরি করি না। চাচা দাঁড়ান, আমি খুশিকে ডাকি, তাহলেই সব প্রমাণ হয়ে যাবে। আর চাচা আর একটা কথা, যদি এটা মিথ্যা প্রমাণ হয় তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ঠিক আছে স্যার, ম্যাডামকে ডাক দেন। খুশি একবার এদিকে আসো তো। কি হয়েছে বলো? কি আর হবে, তোমার গয়না এই চোরের বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে। খুশি তোমার গহনা রহমত চাচার ব্যাগ থেকে পেয়েছি, অথচ রহমত চাচা বলতেছে যে এই গহনা সম্বন্ধে উনি কিছুই জানে না। জানবে কিভাবে? কারণ এই গহনা তো আমি ওনাকে লুকিয়ে দিয়েছিলাম। রহমত চাচা, জি জি ম্যাডাম। ওই আপনার মেয়ের তো সামনে বিয়ে, জি। তো আমরা তো তেমন কিছু দিতে পারলাম না, এই উপহারটা আপনার মেয়েকে দিবেন। জি ম্যাডাম, খুব খুশি হলাম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। জি ম্যাডাম উপহার দিছে, আমার মাইয়া পাইলে অনেক খুশি হইব। হ্যাঁ অনেক খুশি হইব। খুশি তাহলে তুমি এই কথাটা আমাকে কেন জানালে না? আমি ভেবেছিলাম তুমি হয়তো রাগ করবে, আর তুমিই তো বলেছিলে যে ওনার যখন যা প্রয়োজন হয় উনি যেন আমাদেরকে বলে, কিন্তু তুমি তো জানো চাচা কোন ধরনের মানুষ, ওনার প্রয়োজনের কথা আমাদেরকে কিছু বলতেই চায় না। উনি তো আমাদেরকে অনেক উপকার করেছে, কিন্তু তার বিনিময়ে আমরা কি করতে পেরেছি? আমার এই সামান্য গহনাতে ওনার ঋণ কখনোই শোধ হবে না। আর এই গহনাটা আমি আমার নিজের জন্য বানাইনি, চাচার মেয়ের জন্যই বানিয়েছিলাম। আর তুমি কি ভাবলে চাচা আমাদের বাসায় চুরি করবে? রহমত চাচা তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। আর খুশি আমি কি কখনো কোনোদিন তোমাকে কোনো কাজে বাধা দিয়েছি? তুমি আমাকে বললেই পারতে যে তুমি গহনাটা রহমত চাচাকে দিয়েছো। আর তুমি একটা কথা ঠিকই বলেছো, আমাদের আশেপাশে সকল মানুষের খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আর ইমন সব জায়গায় এত বেশি মেজাজ দেখাবে না। আর একটা কথা, সব কিছু ঠিকঠাকভাবে না জেনে কোনো কথা বলবি না। এখন রহমত চাচার কাছে যা, মাপ চা, সরি বল। সরি রহমান চাচা, আমাকে মাফ করে দেন। শুরু সব আপনি রাখেন, ক্ষমা চাইবেন। ক্ষমা তো চাবো আমরা, আমরা মুখ্য সূক্ষ্ম গরিব মানুষ, আমি কত ভুল হইতে পারে। আজকে কতটি বছর ধরে আপনাকে বাড়িতে আমি রয়েছি, আমার জীবনে কোনোদিন চাওয়া পাওয়া ছিল না বড় সাহেব, আমি কোনোদিন কিচ্ছু চাই নাই। বেগম সাহেবে খুশি হইয়া দিছে, তাই আমি নিয়ে বাড়ির দিকে যাইতেছিলাম। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার ভুল হইতে পারে, আমাকে মাফ করে দিন বড় সাহেব, মাফ করে দিন, মাফ করে দিন। বড় সাহেব আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বাড়ির দিকে যাইতে পারি, বিয়ের সারা সময় হয়ে গেছে। আচ্ছা তোমার লেট হয়ে যাচ্ছে, তুমি যাও।
আর মেয়ের বিয়ে শেষ হলে তাড়াতাড়ি কিন্তু ফিরে এসো, সাবধানে যেও। হ্যাঁ জি আচ্ছা আচ্ছা। চাচা দাদা আমি ওটাই সাবধানে যাই। হ্যাঁ আসি বড় সাহেব, আসি মেম সাহেব, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্পূর্ণ কিছু মিস অন্তরাকে বুঝিয়ে দেন। ও হ্যাঁ, আরেকটি কথা, কাল থেকে আর আপনাকে কষ্ট করে অফিসে আসতে হবে। আপনি এখন আসতে পারেন। স্যার আসবো? আসুন। কি নাম আপনার? স্যার আমার নাম ইভা, আর আমি এই অফিসের আইটি ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। আপনি কি প্রতিদিনই এই ধরনের পোশাক করে অফিসে আসেন? জি স্যার, আসলে আমি পর্দা করতে পছন্দ করি। ঠিক আছে, আপনি যান। ওকে স্যার। শিট। মিলন সাহেব, এবারে যেন কাজটা পাই। হ্যাঁ, আর ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আপনার কমিশন আমরা সময় মতন ঠিকই পাঠিয়ে দিই। স্যার আসবো? হ্যাঁ আসুন, বসুন। কি যে বলেন ভাই। হ্যাঁ, আমার অফিসের লোক আপনার ওখানে যাবে, বিস্তারিত আপনার সাথে কথা বলবে। হ্যাঁ, ওকে, বাই। হ্যাঁ, হাতে এনেছেন? জি স্যার। কি করেছেন সব? কাজ যদি ঠিক মতো নাই করতে পারেন তাহলে অফিসে আসেন কেন? হ্যাঁ স্যার, এই প্রজেক্টটা তো এরকমই হবার কথা। আর আমার আগের বস আমাকে বলেছিলেন যে আমার এই প্রজেক্টটা এরকমই ঠিক আছে। শুনেন, আমি আপনার আগের বস না। আমি আপনাকে যেভাবে বলবো সেভাবে কাজ করবেন। যদি কাজ করতে না পারেন তাহলে চলে যাবেন। যান, বেরোয় যান। সরি স্যার। আসছে কাজ করতে, যে একটা মিডিয়া অফিস, বিজ্ঞাপন অফিস, স্মার্টনেস নাই, আসছে কাজ করতে। স্যার আসবো? বসুন। থ্যাংক ইউ স্যার। দেখুন মিস ইভা, এটা একটা বিজ্ঞাপন সংস্থার অফিস। এখানে যদি আপনি এই পোশাক পরে মানে ঢেকে ঢুকে যদি এই অফিসে আসেন তাহলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। স্যার, আমি এখানে গত 3 বছর ধরে কাজ করছি, আর আমার পোশাক নিয়ে আমার কোনো কলিগ বা আমার আগের বস কারো কোনো প্রবলেম হয়নি। আর আমি কি ধরনের পোশাক পরবো তা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। নো, সব কিছু আপনার ব্যক্তিগত চলবে না, কারণ এই যে একটা বিজ্ঞাপন সংস্থা, এখানে আপনাকে আসতে হবে মডার্ন ড্রেস পরে। আপনাকে তো আমি বলি নেই খোলামেলাভাবে আসেন, আপনাকে জাস্ট বলেছি মডার্ন ড্রেস পরে অফিসে আসার জন্য। আপনি আপনার কোনো কথাই শুনছেন না। না, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। যান, আমার চোখের সামনে দিয়ে চলে যান। সব গায়কের ভূত এ অফিসে চাকরি করে, এখনো বুঝতে পারেন এটা বিজ্ঞাপন অফিস। মডার্ন ড্রেস, মডার্ন ভাবে থাকতে হবে।
মিস অন্তরা, তোমার মতো এত স্মার্ট মেয়ে আমার অফিসে আর একজনও নেই। তোমাকে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আমি তোমার প্রমোশন দেওয়ার ব্যবস্থা করছি। ওকে? স্যার আসবো? হ্যাঁ, আসুন। হ্যাঁ মিস ইভা, আপনার দায়িত্ব এবং আপনার ডেস্ক সম্পূর্ণ কিছু মিস অন্তরাকে বুঝিয়ে দেন। ও হ্যাঁ, আরেকটি কথা, কাল থেকে আর আপনাকে কষ্ট করে অফিসে আসতে হবে। আপনি এখন আসতে পারেন। ওকে স্যার, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। চিনলেন না আমি কি জিনিস? আপনাকে এত করে বললাম তাও বুঝলেন না, এখন বুঝেন? মিস অন্তরা, তুমি অনেক সুন্দর। হ্যালো, কি বললেন? হ্যাঁ, আইটি ডিপার্টমেন্টের প্রজেক্ট সময় মতো জমা না দেওয়ার কারণে আমাদের ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। ও মাই গড! ঠিক আছে, ওকে, আমি দেখছি। স্যার আপনি? ইভা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি কাল থেকে অফিসে জয়েন করতে পারেন। আপনি আসুন না, কালকে জয়েন করেন অফিসে। সরি স্যার, তার হবে না। আমার অন্য একটা কোম্পানিতে চাকরি হয়ে গেছে, আর ওনারা আমাকে আমার যোগ্যতা দেখেই চাকরিটা দিয়েছেন, আমার পোশাক দেখে নয়। বলছিলাম কি, আসলে আমি বুঝতে পারিনি পোশাক নিয়ে আলোচনা করাটা আমার ঠিক হয়নি। আমি সরি, ক্ষমা প্রার্থী আপনার কাছে। যদি আপনার মন চায় আপনি অফিসে জয়েন করতে পারেন, আপনার জন্য দরজা খোলা আছে।